পরিচিত হয়ে নিন আজকের গল্পের হিরো ক্রিসের সাথে। ক্রিসের ভেতরে আছে এক বিশেষ ক্ষমতা। 2 মিনিট পরে কি হবে সেটা সে আগে থেকেই দেখতে পারে। মানে এক কথায় সে 2 মিনিট ভবিষ্যৎ দেখতে পারে। কিন্তু এই ক্ষমতা থাকার পরেও সে নিজেকে খুব বেশি স্পেশাল মনে করে না। ক্যাসিনোতে গিয়ে সে তার পাওয়ার কাজে লাগিয়ে অল্প কিছু টাকা জিতেই বের হয়ে যেত। মানে ঠিক যতটা টাকা তার প্রয়োজন ততটাই। আর মাঝে মধ্যে স্টেজ পারফরমেন্স করে মানুষকে ম্যাজিক শো দেখিয়েও সে মানুষের মন জয় করার চেষ্টা করে। স্টেজে তাকে অনেক বড় জাদুকর হিসেবে ইন্ট্রোডিউস করা হয়। বলা হয় যে ক্রিস খুবই ট্যালেন্টেড একজন জাদুকর এবং সে এখনই আপনার সাথে আগামী কয়েক সেকেন্ডে কি ঘটবে তা অনায়াসেই বলে দিতে পারে। তো ম্যাজিক দেখানোর এক পর্যায়ে ক্রিস অডিয়েন্স থেকে একজন মহিলাকে স্টেজে ডেকে নেয়। ওই মহিলার গলায় খুব সুন্দর একটা নেকলেস ছিল। ক্রিস তখন মহিলাকে বলে যে আপনার এই নেকলেসটা এখনই ছিঁড়ে আপনার হাতে থাকা ড্রিঙ্কস এর গ্লাসের উপর পড়ে যাবে। সবাই তো বেশ অবাক হয়ে অপেক্ষা করতে থাকে আসলে কি হয় দেখার জন্য। আর ঠিক তখনই দেখা যায় সত্যি সত্যি নেকলেসটা ছিঁড়ে ওই মহিলার হাতে থাকা গ্লাসের ভেতর পড়ে যায়। এটা দেখে সবাই ক্রিসকে অনেক বড় জাদুকর মনে করে জোরে হাততালি দিতে থাকে। এদিকে অডিয়েন্সের মধ্যে ক্যালি নামের একজন এনএসএ বসেছিল, যে কিনা খুব মন দিয়ে ক্রিসের উপর নজর রাখছে। তখন তার পার্টনার তাকে বলে, তুমি কেন এই ফালতু জাদুকরের পেছনে শুধু শুধু নিজের সময় নষ্ট করছো? এ তো সাধারণ জাদুকর ছাড়া আর কিছুই না। কিন্তু ক্যালি তার কথায় পাত্তা না দিয়ে এক দৃষ্টিতে ক্রিসের দিকে তাকিয়ে থাকে। যাই হোক, শো শেষ করে ক্রিস ওখান থেকে বেরিয়ে সরাসরি একটা ক্যাসিনোতে চলে যায়। আর ভবিষ্যতে 2 মিনিট আগে থেকে দেখে সেখানে ছোট ছোট বাজি ধরতে থাকে, যাতে সিকিউরিটির লোকজন তাকে খুব একটা সন্দেহ না করে। এভাবেই কিছুক্ষণ পর পর সে টেবিল বদলে ছোট ছোট অ্যামাউন্ট জিতে থাকে। কিন্তু ক্যাসিনোর সিকিউরিটিরা সিসিটিভির ফুটেজে তাকে দেখে বুঝতে পারে এই লোকটা রেগুলার ক্যাসিনোতে আসে আর প্রতিটা বাজি সে অনায়াসেই জিতে যায়। তাদের মধ্যে একজন তো তাকে দেখে চিনে ফেলে আর বলে, আরে এ তো সেই জাদুকর। এটা শোনার পর ক্যাসিনো কর্তৃপক্ষ মনে করে ক্রিস নিশ্চয়ই কোনো ট্রিক্স বা ম্যাজিক করে তাদের থেকে টাকা হাতিয়ে নিচ্ছে। তাই তারা সাথে সাথেই কয়েকজন সিকিউরিটি গার্ডকে পাঠায় তাকে ধরার জন্য। কিন্তু ক্রিস তো ভবিষ্যতের 2 মিনিট আগে থেকে দেখতে পায়, তাই গার্ডরা তার কাছে পৌঁছানোর আগেই সে বুঝে যায় যে তারা তাকে ধরতে আসছে। সে মাথা ঠান্ডা রেখে তার জেতা টাকাগুলো ক্যাশ করানোর জন্য কাউন্টারের দিকে এগিয়ে যায়। ঠিক তখনই তার একটা ডিসিশন আসে। সে দেখে সেখানে একটু পরে একজন চোর গান পয়েন্টে ডাকাতি করতে আসবে। ক্রিস ঠিক সময় মতো সেখানে গিয়ে ওই চোরকে আটকে দেয় আর তার প্ল্যানটা পুরোপুরি ফেল করে দেয়। ক্রিস আসলে বিশ্বাস করত যে ভবিষ্যতের সব থেকে সুন্দর দিক হলো এটাকে চাইলেই বদলে দেওয়া যায়, কারণ ভবিষ্যৎ সবসময় অনিশ্চিত। যাই হোক, ক্যাসিনোর সিকিউরিটিরা যখন তার পেছনে ধাওয়া করে, ক্রিস তখন টাকা নিয়ে দৌড়ে সেখান থেকে বের হয়ে যায়। পুলিশও তার পিছু নেয়, কিন্তু ক্রিস তার সেই বিশেষ ক্ষমতার জোরে পুলিশের প্রতিটি মুভ আগে থেকেই জেনে যাচ্ছিল। সে জানতো পুলিশ তাকে ঠিক কোন জায়গায় আটকানোর চেষ্টা করবে, তাই খুব সহজেই সে পুলিশের চোখে ধুলো দিয়ে সেখান থেকে লাপাত্তা হয়ে যায়। এদিকে এজেন্ট ক্যালি ক্যাসিনোতে এসে সিসিটিভির ফুটেজগুলো পরীক্ষা করছিল। সে তার সিনিয়রকে বলে, এই লোকটা ঠিক কি করছে আর সামনে কি হতে যাচ্ছে তা সে আগে থেকেই জানে। আমি গত 2 মাস ধরে ওকে ফলো করছি আর সে প্রতিবারই আমাকে চমকে দিয়েছে। তাই ক্রিস আমাদের এই মিশনে অনেক কাজে আসতে পারে। তবে ক্যালির সিনিয়র তার কথায় খুব একটা গুরুত্ব দেয় না। সে বলে, আমাদের এখন ওই চুরি হওয়া নিউক্লিয়ার বোমার দিকে বেশি মনোযোগ দেওয়া উচিত। আসলে গত কয়েকদিন আগে কিছু ভয়ানক সন্ত্রাসী একটা নিউক্লিয়ার বোমা চুরি করেছে আর এই কারণে পুরো শহর জুড়ে এক মারাত্মক আতঙ্ক ছড়িয়ে পড়েছে, কারণ তারা যে কোনো সময় ওই সন্ত্রাসীরা এই পুরো শহরটাকে উড়িয়ে দিতে পারে। তবে এনএসএ এজেন্ট ক্যালি পুরোপুরি নিশ্চিত ছিল যে এই বোমা খুঁজে বের করতে একমাত্র ক্রিসই তাদের সাহায্য করতে পারে। কিন্তু ক্যালির সিনিয়র কিছুতেই এই জাদুকরী ক্ষমতায় বিশ্বাস করতে পারছে না। শেষমেশ অনেক অনুরোধের পর সিনিয়র ক্যালিকে মাত্র 5 দিনের সময় দেয়। সে বলে, তোমার কাছে মাত্র 5 দিন সময় আছে ক্রিসকে খুঁজে বের করে তার ক্ষমতার প্রমাণ দেওয়ার জন্য। এদিকে ক্রিস পুলিশকে ধোঁকা দেওয়ার জন্য একটা গাড়ি চুরি করে তার এক বন্ধুর কাছে গিয়ে ওঠে। সবকিছু শুনে তার বন্ধু তাকে বলে, যত দ্রুত সম্ভব তোমাকে এই শহর থেকে দূরে কোথাও যেতে হবে। কিন্তু ক্রিস বলে, আমি প্রতিদিন যে ওই মেয়েটার সাথে দেখা না করে আমি কোথাও যাব না। আসলে ক্রিস একটা মেয়েকে প্রতিদিন তার ভিশনে দেখতে পায়। সে জানতো না মেয়েটা আসলে কে বা কোথায় থাকে, কিন্তু তার ভিশন অনুযায়ী মেয়েটা প্রতিদিন ঠিক সকাল 8:09 একটা রেস্টুরেন্টে আসে। আর এ কারণেই ক্রিস প্রতিদিন ওই নির্দিষ্ট সময়ে সেই রেস্টুরেন্টে গিয়ে চাতক পাখির মতো মেয়েটার জন্য অপেক্ষা করে।
এদিকে ক্যালি ক্রিসের প্রতিটি পদক্ষেপ গভীরভাবে অ্যানালাইজ করতে শুরু করে। সে বুঝতে পারে ক্রিস ভবিষ্যতের সবকিছু নয়, বরং মাত্র 1.5 থেকে 2 মিনিটের ঘটনা আগে থেকে দেখতে পায়। তো ক্রিস যখন তার বন্ধুর বাড়িতে ছিল, ঠিক তখনই সে বুঝতে পারে যে পুলিশ আর ক্যালি তাকে ধরার জন্য চলে এসেছে। তার বন্ধু তাকে পালানোর কথা বললেও ক্রিস বলে, না, আমি পালাবো না, আমি দেখতে চাই তারা আসলে আমার কাছে কি চাই। এরপর ক্যালি সেখানে এসে ক্রিসের সাথে কথা বলে। সে তাকে নিউক্লিয়ার বোমার কথা জানায় এবং বলে যে কয়েক হাজার মানুষের জীবন বাঁচাতে তার সাহায্য দরকার। কিন্তু ক্রিস সরাসরি তাদের সাহায্য করতে মানা করে দেয়। ঠিক তখনই ক্যালি তাকে হুমকি দিয়ে বলে, দেখো ক্রিস, তোমার কাছে কিন্তু অন্য কোনো অপশন নেই, কারণ তুমি আমাদের সাহায্য করতে রাজি না হলে ক্যাসিনোতে ঝামেলা করার এবং গাড়ি চুরি করার অপরাধে আমরা তোমাকে এখনই গ্রেফতার করব। তো ক্যালির এই হুমকি দেওয়ার দৃশ্য ক্রিস আসলে আগেই তার ভিশনে দেখে ফেলে। তাই সে বুঝতে পারে এখন ক্যালির হাতে ধরা দেওয়া মানেই মহাবিপদ। তাই ক্যালি তাকে ধরার আগেই সে ওখান থেকে পালিয়ে যায়। যাই হোক, পরের দিন সকালে ক্রিস আবারও সে রেস্টুরেন্টে গিয়ে হাজির হয়। আর ঠিক যখন ঘড়ির কাঁটায় 8:09 বাজে, তখনই সেই মেয়েটা ভেতরে ঢোকে, যার জন্য ক্রিস এতদিন অপেক্ষা করছিল। আর ওই মেয়েটির নাম ছিল লিজ। তবে লিজ এসে একটা টেবিলে বসা মাত্রই তার এক্স বয়ফ্রেন্ড সেখানে এসে তাকে খুবই বিরক্ত করতে শুরু করে। ঠিক তখনই ক্রিস তার বিশেষ ক্ষমতা ব্যবহার করে একটা অদ্ভুত কাজ করে। সে মনে মনে একের পর এক চেক করতে থাকে যে ঠিক কিভাবে লিজের কাছে গেলে সে লিজকে ইমপ্রেস করতে পারবে। এক ভিশনে সে দেখে সে লিজের বয়ফ্রেন্ডকে মারছে, কিন্তু এতে লিজ তার উপর উল্টো রেগে যায়। তবে এরপরে অন্য একটা ভিশনে সে দেখে লিজের বয়ফ্রেন্ডের হাতে মার খেলে লিজ তার সাথে কথা বলে। আর ভিশনে দেখা ঠিক ওই উপায়ে সে ফাইনালি লিজের সাথে কথা বলতে সক্ষম হয়। কথায় কথায় ক্রিস তাকে বলে যে আমার গাড়িটা চুরি হয়ে গেছে, তাই একটু লিফট দরকার। আসলে ক্রিস তো আগে থেকেই জানতো যে লিজ কোথায় যাবে, তাই সে ওই জায়গার আশেপাশের একটা ঠিকানা বলে দেয়। এটা শুনে লিজ তাকে লিফট দিতে রাজি হয়ে যায়, কিন্তু বলে পথে আমার একটা কাজ আছে, তাই তোমাকে সেখানে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। ক্রিস বলে ঠিক আছে, এতে আমার কোনো সমস্যা নেই। তো এরপরেই তারা দুজন গাড়িতে রওনা দেয়। এদিকে এজেন্ট ক্যালিও সেই রেস্টুরেন্টে পৌঁছে যায় যেখানে ক্রিস আর লিজ কিছুক্ষণ আগেও ছিল। তো ক্যালি সবার কাছে ক্রিসের ব্যাপারে খোঁজ নিতে থাকে, কিন্তু সবাই জানায় যে ক্রিস প্রতিদিন ঠিক একই সময়ে এখানে আসে আর একটা কফি খেয়ে চলে যায়। সবকিছু শুনে ক্যালি সেখান থেকে বাইরে বেরিয়ে যায়। আর ঠিক তখনই ক্যালির পার্টনার এসে তাকে বলে যে ক্যাসিনোর মালিককে কেউ একজন খুন করেছে। ক্যালি বুঝতে পারে শুধু তারা নয়, অন্য কোন এক ভয়ঙ্কর দলও ক্রিসের পেছনে লেগেছে। আর এরপরেই আমাদের সেই সন্ত্রাসীদের দেখানো হয় যাদের কাছে নিউক্লিয়ার বোমাটা ছিল। তাদের লিডার মিস্টার স্মিথ এখন শহর ধ্বংস করার জন্য ব্লাস্ট করার চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে। তারা সবাই জানে যে ক্রিস নামের একজন লোক ভবিষ্যৎ আগে থেকেই দেখতে পারে, আর এনএসএ এজেন্ট ক্যালিও তাকে খুঁজছে। তবে ক্যালি যদি ক্রিসকে ধরতে পারে তাহলে তাদের প্ল্যান সম্পূর্ণ নষ্ট হয়ে যাবে। এই কারণে ক্যালির আগে তাদেরকে ক্রিসকে খুঁজে তারা মেরে ফেলতে চায়। অন্যদিকে ক্রিস আর লিজ এমন একটা জায়গায় পৌঁছায় যেখানে লিজ আগে বাচ্চাদের পড়াতো। সেদিন লিজের এক স্টুডেন্টের জন্মদিন ছিল, তাই সে সেখানে বাচ্চাদের সাথে দেখা করতে যায়। সেখানে লিজ বাচ্চাদের সাথে গল্প করার সময় একজন বলে, ম্যাম, ওই আঙ্কেলটা কিন্তু আপনাকে খুব মায়ায় চোখে দেখছে, মনে হয় সে আপনাকে অনেক পছন্দ করে। লিজও তখন লজ্জা পেয়ে ক্রিসের দিকে তাকায়, আর সেও মনে মনে ক্রিসের প্রতি একটা টান অনুভব করে। যাই হোক, সন্ধ্যা হয়ে গেলে তারা দুজনে আবারও ওখান থেকে রওনা দেয়, কিন্তু মাঝ রাস্তায় আসার পর তারা দেখে যে সামনের একটা ব্রিজের উপর মেরামতের কাজ চলছে, তাই রাস্তাটা পুরোপুরি বন্ধ। কোনো উপায় না পেয়ে তারা রাত কাটানোর জন্য একটা মোটেলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু মোটেলে গিয়ে তারা জানতে পারে যে সেখানে মাত্র একটাই রুম খালি ছিল। তখন ক্রিস তাকে আশ্বস্ত করে বলে, লিজ, তুমি কোনো চিন্তা করো না, তুমি রুমেই থাকো, আমি বরং গাড়িতে গিয়ে বাইরে শুয়ে পড়বো। ক্রিসের এমন ব্যবহার দেখে লিজ মনে মনে আরো বেশি মুগ্ধ হয়ে যায়। সে বুঝতে পারে ক্রিস আসলে খুবই ভালো মনের একজন মানুষ। তো পরের দিন সকালে ক্রিস যখন রুমের ভেতর যায়, লিজ তখন ইচ্ছা করে একটু খোলামেলা ভাবে ক্রিসের সামনে আসে। তখন তাদের দুজনের মধ্যে কথা বলতে বলতে এক পর্যায়ে ঘনিষ্ঠতা বাড়ে এবং ফাইনালি তারা ইন্টিমেট হয়। এদিকে এজেন্ট ক্যালিও জেনে যায় যে ক্রিস আর লিজ এখন কোথায় আছে। তো ক্রিসকে ধরার জন্য ক্যালি এবার লিজকে ব্যবহার করার একটা পরিকল্পনা করে। সে লিজকে একা পেয়ে তাকে ধরে একটা মিথ্যা গল্প শোনায়। সে লিজকে বলে যে ক্রিস আসলে মানসিকভাবে অসুস্থ আর তার চিকিৎসা করানোর খুব দরকার, তাই ক্রিসের চিকিৎসা করানোর জন্যই আমরা ওকে ধরতে চাই। এরপর ক্যালি লিজের হাতে কয়েকটা ঘুমের ঔষধ দিয়ে বলে, এগুলো কোনোভাবে ক্রিসের ড্রিঙ্কসে মিশিয়ে দাও,
ক্রিস যখন অজ্ঞান হয়ে যাবে তখনই আমরা তাকে চিকিৎসার জন্য নিয়ে যাব। লিজ সরল মনে ক্রিসের ভালোর কথা ভেবেই ক্যালির এই প্রস্তাবে রাজি হয়ে যায়। তো লিজ হোটেলে ফিরে এসে জুসের মধ্যে সেই ওষুধটা মিশিয়ে দেয়। মোটেলে ফিরেই ক্রিস যখন ওই জিনিসটা খেতে যায় ঠিক তখনই লিজের খুবই মায়া হয় আর সে ক্রিসকে জুস খেতে বাধা দেয়। এরপর তাকে জড়িয়ে ধরে সব সত্যি কথা বলে দেয়। লিজ স্বীকার করে নেয় যে এনএসএ তাকে দিয়ে এসব করাচ্ছিল। ক্রিস তখন লিজকে নিজের জীবনের সবচেয়ে বড় সিক্রেটটা বলে দেয়। সে জানায় যে সে লিজকে গত কয়েক বছর ধরে তার ভিশনে দেখে আসছে। সে আরো বলে যে সে আসলে 2 মিনিট আগে থেকে ভবিষ্যৎ দেখতে পায়। এটা শুনে লিজ প্রথমে কিছুটা অবাক আর বিরক্ত হয়। সে বলে, তার মানে তুমি কি আমার এই পাওয়ার ব্যবহার করে আমাকে পটিয়েছো? তুমি আগে থেকেই জানতে আমি কি বলবো বা কি করব? তখন ক্রিস তাকে একটা অদ্ভুত কথা বলে। সে জানায়, দেখো লিজ, এমনিতে আমি মাত্র 2 মিনিটের ভবিষ্যৎ দেখতে পারি, কিন্তু মজার ব্যাপার হলো যখন থেকে আমি তোমার কাছাকাছি এসেছি তখন থেকে আমার এই ক্ষমতার সময়সীমা কেন যেন অনেক বেড়ে গেছে। আমি এখন অনেক দূরের ভবিষ্যৎ দেখতে পাচ্ছি। এর মানে হলো আমাদের মধ্যে একটা বিশেষ আধ্যাত্মিক কানেকশন আছে আর আমরা একে অপরের জন্যই তৈরি হয়েছি। যাই হোক, লিজ যখন জানতে চায় কেন পুলিশ তার পেছনে লেগেছে, ক্রিস তখন তাকে ওই নিউক্লিয়ার বোমার কথা খুলে বলে। লিজ তাকে বলে পুলিশের সাহায্য করতে, কিন্তু ক্রিস বলে সে এখন এসব ঝামেলা থেকে দূরে থাকতে চায়। এরপর ক্রিস লিজের হাতে একটা কাগজ দিয়ে বলে, আমি এখান থেকে বেরিয়ে যাওয়ার ঠিক 45 সেকেন্ড পর তুমি এই খামটা খুলবে এবং এতে যা লেখা আছে ঠিক তাই করবে। আমি খুব তাড়াতাড়ি তোমার কাছে ফিরে আসব। এই বলে ক্রিস ওখান থেকে পালাতে শুরু করে যাতে পুলিশ তাকে ধাওয়া করে আর লিজ নিরাপদে থাকে। পুলিশও ক্রিসকে দেখতে পেয়ে তার পিছু নেয়। তবে ক্রিস জানতো পুলিশ ঠিক কোন দিক থেকে আসবে আর তাকে কোথায় আটকানোর চেষ্টা করবে, তাই সে পুলিশকে বিভ্রান্ত করতে থাকে। এদিকে ঠিক 45 সেকেন্ড পার হওয়ার পর লিজ সেই খামটা খোলে। খামের ভিতর ক্রিস কিছু ইনস্ট্রাকশন লিখে দিয়েছিল। লিজ ক্রিসের বলা সেই কাজগুলোই করতে থাকে, যার ফলে পুলিশ কনফিউজড হয়ে যায় আর ক্রিস খুব সহজেই সবাইকে ফাঁকি দিয়ে ওখান থেকে বেরিয়ে যেতে পারে। তবে ক্রিস যখন পাহাড়ের ঢাল দিয়ে নিচে নেমে আসে তখনই দেখে তার সামনে এজেন্ট ক্যালি বন্দুক তাক করে দাঁড়িয়ে আছে। ক্রিস তখন ক্যালিকে সতর্ক করে বলে, এখনই এখান থেকে সরে যাও, তোমার উপর থেকে পাহাড়ের ওই বিশাল কাঠের গুঁড়িগুলো গড়িয়ে পড়ছে। ক্যালি বলে, তুমি তো ভবিষ্যৎ দেখতে পারো, তার মানে চাইলে আমাকেও বাঁচাতে পারো। আমি জানি তুমি ভালো মানুষ আর আমাকে অবশ্যই বাঁচাবে, তাই আমি এখান থেকে সরবো না। আর ঠিক তখনই বড় বড় অনেকগুলো কাঠের গুঁড়ি উপর থেকে পড়তে শুরু করে। ক্রিস নিজের জীবনের ঝুঁকি নিয়ে ক্যালিকে ধাক্কা দিয়ে সরিয়ে বাঁচিয়ে নেয়, কিন্তু এই ঘটনায় ক্রিস নিজেও মারাত্মকভাবে আহত হয়। ক্যালি এটা দেখে অবাক হয়ে যায় আর বুঝতে পারে যে ক্রিস আসলে অনেক বড় মনের একজন মানুষ। তো এরপর পুলিশ ক্রিসকে আহত অবস্থায় ধরে নিয়ে যায়। অন্যদিকে দেখা যায় সেই সন্ত্রাসীরা লিজকে খুঁজে পেয়েছে আর তারা লিজকে কিডন্যাপ করে একটা গোপন জায়গায় নিয়ে যায়। এদিকে ক্রিসের যখন জ্ঞান ফিরে সে দেখে তাকে একটা চেয়ারের সাথে খুব শক্ত করে বেঁধে রাখা হয়েছে। শুধু তাই নয়, তার চোখের পাতাও জোর করে মেলে রাখা হয়েছে যাতে সে চোখ বন্ধ করতে না পারে। ক্যালি সেখানে এসে ক্রিসকে বলে, দেখো ক্রিস, আমি জানি তুমি খুব ভালো লোক, এখন শুধু তুমিই পারো এই শহরটাকে বাঁচাতে, আমাদের হাতে একদম সময় নেই। ক্যালি তার সামনে একটা টিভি চ্যানেল চালিয়ে দেয় আর বলে, এই নিউজে যা দেখানো হবে তা দেখে আমাকে বলো সামনে কি ঘটতে যাচ্ছে। ক্রিস যখন টিভির দিকে তাকায় সে অবাক হয়ে যায়। সে ভীষণে দেখে যে নিউজ চ্যানেলে লিজকে দেখানো হচ্ছে আর লিজের পুরো শরীরে বোমা ফিট করা আছে। মুহূর্তের মধ্যেই সেই বোমাটা ব্লাস্ট হয় আর লিজ মারা যায়। এই ভয়াবহ দৃশ্য দেখে ক্রিস একদম শিউরে ওঠে। সে চিৎকার করে ক্যালিকে বলে, এখনই আমাদের বের হতে হবে, লিজ অনেক বিপদে আছে। এটা শুনেই ক্যালি ক্রিসকে মুক্ত করে দেয় আর বলে, এবার আমাদের কি করতে হবে। কিন্তু ক্রিস জানে 1 সেকেন্ডও সময় নষ্ট করা যাবে না, তাই সে তার শক্তি দিয়ে সমস্ত পুলিশ অফিসারদেরকে বোকা বানিয়ে সেখান থেকে দ্রুত বেরিয়ে যায়। এরপর সে খুব ওই জায়গায় গিয়ে পৌঁছায় যেখানে সন্ত্রাসীদের আস্তানা ছিল। ঠিক তখনই এজেন্ট ক্যালিও সেখানে চলে আসে। ক্যালি লক্ষ্য করে ক্রিস খুব বিধ্বস্ত আর মনমরা হয়ে বসে আছে। ক্যালি তাকে কারণ জিজ্ঞেস করলে ক্রিস বলে, ক্যালি, আমি ভীষণে দেখেছি যে আগামী কয়েক ঘন্টার মধ্যে লিজ মারা যাবে আর তার কিছুক্ষণ পরেই আমারও মৃত্যু হবে। ক্যালি তাকে সাহস দিয়ে বলে, দেখো, তুমি তো বলেছিলে যে ভবিষ্যৎ বদলানো যায়, চলো আমরা দুজনে মিলে এটা বদলে দিই। এরপর ক্রিস আর তার পাওয়ার ব্যবহার করে লিজকে যে গাড়িতে করে নিয়ে যাওয়া হয়েছে তার নাম্বারটা ক্যালিকে বলে দেয়। ক্যালি সাথে সাথেই পুরো এলাকা সিল করে দেওয়ার অর্ডার দেয় এবং ওই এরিয়ার সব মোবাইল টাওয়ার জ্যাম করে দেয় যাতে সন্ত্রাসীরা একে অপরের সাথে যোগাযোগ করতে না পারে। এরপর লিজকে বাঁচানোর জন্য তারা একটা ভয়ঙ্কর প্ল্যান করে। ক্যালি ক্রিসকে বলে, তোমাকে ঠিক ওই জায়গাটায় গিয়ে দাঁড়াতে হবে যেখানে তোমার গুলি লাগার কথা, এতে আমরা বুঝতে পারবো স্নাইপারটা ঠিক কোথায় লুকিয়ে আছে। ক্রিস ও লিজকে বাঁচানোর জন্য এই ঝুঁকি নিতে রাজি হয়ে যায়। এদিকে সন্ত্রাসীদের ভেতর থেকে একজন ক্রিসের উপর গুলি চালিয়ে দেয়। ক্রিস সাথে সাথেই মাটিতে লুটিয়ে পড়ে।
এরপর সে যখন তাদের বসের সাথে যোগাযোগ করতে যায় তখন সে দেখে তাদের ফোনে নেটওয়ার্ক কাজ করছে না, আর ঠিক তখনই পুলিশ তার বের করে তাকে শেষ করে দেয়। কিন্তু আশ্চর্যের বিষয় হলো ক্রিস কিন্তু মারা যায়নি। সে তার জ্যাকেটের ভেতর আগে থেকে একটা মেটাল প্লেট পরে নিয়েছিল, কারণ সে জানতো গুলিটা ঠিক কোথায় লাগবে। তো এরপর ক্রিস আর পুলিশ টিম মিলে সেই গাড়িটা খুঁজে বের করে যেটাতে করে লিসকে নিয়ে যাওয়া হয়েছে। কারখানার ভেতরে ঢোকার সময় ক্রিস প্রতি মুহূর্তে পুলিশকে গাইড করে আর বলে দেয় যে কোন দিকে যেতে হবে বা কোথায় গুলি চালাতে হবে, কারণ সে 2 মিনিটের ভবিষ্যৎ দেখে সবকিছুই আগে থেকে বুঝতে পারছিল। আর ক্রিসের কারণেই পুলিশ খুব সহজে একের পর এক সন্ত্রাসীদের শেষ করে। কিন্তু ঠিক শেষ মুহূর্তে স্মিথ আবারও লিসকে ধরে ফেলে আর তার মাথায় বন্দুক ঠেকিয়ে চিৎকার করে বলে যতক্ষণ না সে নিরাপদে পালাতে পারবে ততক্ষণ সে লিসকে ছাড়বে না। এরপর সে লিসকে নিয়ে ফ্যাক্টরির ভেতরে ঢুকে পড়ে। তো ক্রিস যখন ওই কারখানার ভেতরে ঢোকে তখন সে তার ভিশনে একসাথে অনেকগুলো পসিবিলিটি বা সম্ভাবনা দেখতে থাকে, মানে কোন দিক দিয়ে গেলে সে স্মিথকে ধরতে পারবে আর লিসকে বাঁচাতে পারবে সেটাই খুঁজতে থাকে। এভাবেই সে প্রতিটি গুলি আর বিপদকে নিখুঁতভাবে এড়িয়ে লিজের কাছে পৌঁছে যায়। একেবারে লাস্টে পুলিশও সেখানে চলে আসে আর শেষমেশ স্মিথকে খতম করে লিজকে উদ্ধার করা হয়। এরপর লিজের শরীর থেকে সেই বোমাগুলো খুব সাবধানে সরিয়ে ফেলা হয়। তবে সবাই যখন ভাবছিল যে বিপদ কেটে গেছে ঠিক তখনই ক্রিসের মুখটা ফ্যাকাশে হয়ে যায়। সে ক্যালিকে বলে আমাদের অনেক বড় ভুল হয়ে গেছে, এই সন্ত্রাসীরা ওই নিউক্লিয়ার বোমাটা আগেই অ্যাক্টিভ করে দিয়েছে। ক্যালি জিজ্ঞেস করে আমাদের হাতে আর কতটা সময় আছে। ক্রিস বলে আমাদের হাতে আর কোনো সময় নেই। ঠিক তখনই একটা প্রচন্ড শব্দে সেই নিউক্লিয়ার বোমাটা ব্লাস্ট হয় আর চোখের পলকে পুরো শহর সহ ক্রিস, লিস এবং ক্যালি সহ সবাই মারা যায়। কিন্তু তখনই মুভির সব থেকে বড় টুইস্টটা সামনে আসে। আমরা দেখি ক্রিস হোটেলের বিছানায় জেগে উঠেছে, পাশে লিজ এখনো শুয়ে আছে। আসলে লিজের সাথে প্রথমবারের মতো ইন্টিমেট হওয়ার পর থেকে এতক্ষণ যা যা ঘটলো তার সবটাই ছিল ক্রিসের দেখা একটা লম্বা ভিশন বা ভবিষ্যৎ। যেহেতু লিজ তার পাশে ছিল তাই তার পাওয়ার অনেক গুণ বেড়ে গিয়েছিল এবং সে কয়েক ঘন্টা পরের ঘটনাও আগে থেকেই দেখে ফেলছিল। যাই হোক, এবার ক্রিস বুঝতে পারে যে সে যদি এখনই ব্যবস্থা না নেয় তবে তার দেখা এই ভিশনটাই সত্যি হয়ে যাবে। লিস মারা যাবে আর শহর ধ্বংস হবে। তাই সে সাথে সাথেই এজেন্ট ক্যালিকে ফোন করে জানায় যে সে সাহায্য করতে রাজি আছে। ক্রিস লিসকে সব কথা খুলে বলে এবং লিসের নিরাপত্তার দায়িত্ব ক্যালির হাতে ছেড়ে দেয়। ক্রিস লিসকে কথা দেয় সে খুব দ্রুত এই নিউক্লিয়ার বোমার রহস্য সমাধান করে তার কাছে ফিরে আসবে। এরপর ক্রিস ক্যালির সাথে রওনা দেয় সেই আসল নিউক্লিয়ার বোমাটা খুঁজে বের করতে। আর ঠিক এখানেই চমৎকার এই মুভিটা শেষ হয়ে যায়।